নাম সোহানা খাতুন, একটি বাচ্চা মেয়ে, বয়স ৮ বছর, গ্রামের নাম সৈয়দকুলুর, থানা ভরতপুর। 22 তারিখ বাচ্চাটা বাড়ির বাইরে খেলতে গিয়ে নিখোঁজ হয়ে যায়। নিখোঁজ হওয়ার পর বাবা মা, পরিবার, এলাকার লোক খোঁজাখুঁজি করে, না পেয়ে তারা থানাতেও খবরটা দেয়, মিসিং ডায়েরি করে থানাতেও। আমার কাছে খবর, তারপর আজকে 25 তারিখ, 26 তারিখ, আজকে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হচ্ছে মাঠে। সে ধর্ষিতা কিনা জানা যায়নি, পোস্টমর্টমে নিশ্চয়ই জানা যাবে। এখন কোনো অভিযোগ যদি আমরা করি, সঙ্গে সঙ্গে পুলিশ আমাদের অভিযোগটা খণ্ডন করার জন্যে একটা নিজেরা ফেসবুক বার করে বক্তৃতা দিতে লেগে যায়। তাদেরকে জিজ্ঞেস করবো যে আমি যেটা বললাম সেটা ঠিক না বেঠিক, এরকম ঘটনা কি ঘটেছিল? 3-4 দিন ধরে কি একটা বাচ্চাকে নিখোঁজ যে হয়েছে তার খবর কি পুলিশের ছিল? আমরা কারোর বিরুদ্ধে কোনো অকারণে অভিযোগ আনছি না, এটা অভিযোগ নয়। যখন কোনো থানার পুলিশ অত্যাচার করে, তখন সে থানাতেই করুক আর থানার বাইরেই করুক, সেটাকে অত্যাচার। সেইটাকে দেখুন, স্থান ঠিক না বেঠিক না, আমরা কোনো ভুল কথা বলে মানুষকে বিভ্রান্ত করি না। পুলিশের বন্ধুরা জেনে রাখুন, আমাদের কথার জবাব দিন যে এটা সত্য না মিথ্যা, কি হয়েছিল জানান, আপনাদের পুলিশের ফেসবুকেই জানান। কিন্তু আমাদের কথাকে মিথ্যা প্রমাণ করার জন্য আপনারা যে প্রচার চালু করেছেন মুর্শিদাবাদ জেলা জুড়ে, কোনো ঘটনা ঘটলেই পুলিশের ব্যর্থতা মানেই সেখানে ফেক প্রমাণ করার জন্য ফেসবুক হাতিয়ার করেছেন, করুন, কিন্তু ঘটনাগুলো সত্যি না মিথ্যা সেটা বলুন। এটা হলো একটা পার্ট। মুখ্যমন্ত্রী তো অনেকদিন আগে যাওয়া উচিত ছিল মতুয়া মানুষদের কাছে। জানি না তিনি ঠাকুরনগরের বিনাপাড়ি মন্দিরে যাবেন কিনা, কারণ এই বিনাপাড়ি মন্দিরে গিয়ে তিনি তাকে সবথেকে বড় বিনাপাড়ি দেবীর কন্যা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিলেন। সেখানে বলেছিলেন ঠাকুরনগর আমি ইউনিভার্সিটি করে দেব। মনে করে দেখুন, ইউনিভার্সিটি কী হয়েছে জানি না, মতুয়ারা যে তিমিরে ছিল সেই তিমিরেই আছে। সেখানটাই অনশন করেছে তৃণমূল দলেরই এমপি, তাকেও কেউ দেখতে যায়নি। মতুয়া মহাসংঘের লোকরা আমাকে বলেছে দাদা একবার আপনি আসুন, গেছিলাম। আমি যাবার পর তৃণমূল তাদের মন্ত্রীকে, নেতাকে পাঠিয়েছিল। এখনও সেই ঝালি চলছে, সেই প্রক্রিয়া চলছে। মতুয়ারা যাতে হাতছাড়া না হয়ে যায়, তার জন্যে দিদির মনে হচ্ছে এখন মতুয়াদের কাছে দর্শন দেওয়া দরকার। জানি না তিনি ঠাকুর বাড়িতে যাবেন কিনা, কারণ আমি কোথাও গেলে তো তার সেখানটায় যাবার কথা না। আমি কোথাও গেছি মানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে সেটা অপবিত্র হয়ে গেছে, সেখানে কোভিড হয়ে গেছে। জানি না সেখানে যাবে কিনা, গেলে ভালো লাগবে। মতুয়াদের সমাধান, মতুয়া মানুষদের যে আশঙ্কা, সে আশঙ্কার সমাধান টিএমসিকে, বিজেপিকে, উভয়কে করতে হবে। কারণ রাজ্যে টিএমসি, কেন্দ্রে বিজেপি, এবং টিএমসি বিজেপি উভয়েই এই মতুয়া সম্প্রদায়ের মানুষের ভোট নিয়ে যেতে প্রতিনিধিত্ব করে। মতুয়া মানুষের ভোটে টিএমসিও যেতে, মতুয়া মানুষের ভোটে বিজেপিও যেতে। তাই উভয়ের দায়িত্ব মতুয়া সম্প্রদায়ের মানুষের এই আশঙ্কা থেকে মুক্ত করানো, এটাই আমি বুঝি। সেটা সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেনি, রাজ্য চেয়েছিল। কারণ আমরা জানি যে রাজ্যের যে সমস্ত বিল সেগুলোকে ইচ্ছাকৃতভাবে দিল্লির নির্দেশে আটকে রাখা হয়। রাজ্যপাল এগুলো ছেড়ে দেওয়া উচিত বলে মনে করি আমরা। আর্টিকেল তাই বলে, সংবিধান তাই বলে। রাজ্যপাল, রাষ্ট্রপতি, তাদেরকে তো আমরা ওইভাবে হস্তক্ষেপ করতে পারি। তাদের নিজস্ব সংবিধান যে তারা তাদের দায়িত্ব পালন করো। একটা রাজ্যের আইন করার অধিকার আছে, সে আইন অ্যাসেন্ট নিতে হয় রাজ্যপালের কাছে। রাজ্যপাল হয় সেটাকে ফেরত দিতে পারে, সেখানে কোনো মতামত দিতে পারে, নির্দিষ্ট সময়ের মধ্যে সেটাকে রিভিউ করার কথা বলতে পারে। তারপর রাজ্যপাল সেটাকে প্রেসিডেন্টের কাছে পাঠাতে পারে। তারপর কোথায় যাবে? এবার সেখানে যদি একবার মতামত দিতে নিল 5 মাস, রিভিউ করতে 5 মাস, তারপরে রাষ্ট্রপতিকে দিতে 5 মাস, তাহলে বিল কোথায় থাকবে? বিল তো খালি বিলেই পড়ে থাকবে। তাহলে মানুষের বিল কী হবে? তাহলে মানুষের বিল দিয়ে তো লাভ নাই। তা রাজ্যগুলো চলবে কি করে? তাই রাজ্যপাল, রাষ্ট্রপতির সম্মতি দরকার কিছু কিছু বিলে, ঠিক আছে?
যেখানটাই সংবিধানের প্রস্তাব রাজ্যপাল এবং রাষ্ট্রপতির সম্মতির দরকার, সেই সম্মতি তার প্রদান করতে দেরি করা মানে রাজ্যের যে আইনি অধিকার, রাজ্য যেটা আইন চালু করে শাসন করতে চাইছে সেখানে বিলম্ব করা। সুপ্রিম কোর্ট সে একটা অথরিটি, রাষ্ট্রপতি সে একটা অথরিটি। সুপ্রিম কোর্ট মনে করেছে যে রাষ্ট্রপতির অধিকারের উপরে আমি হস্তক্ষেপ করবো না, কারণ সংবিধান এটা বলা নেই যে রাষ্ট্রপতিকে 3 মাসের মধ্যেই দিতে হবে। সংবিধান যখন তৈরি হয়েছিল, আজকে সংবিধান দিবস, ভীম সাহেব বাবা সাহেব আম্বেদকর যখন সংবিধান তৈরি করেছিল তখন তো আর জানতো না এদেশে বিজেপি আসবে, সেই বিজেপি এইভাবে দেশ চালাবে। তখন তারা জানতো দেশটা এইভাবেই চলা উচিত, সেখানে রাজ্যপালের তার ভূমিকা, রাষ্ট্রপতি তার ভূমিকা, সেই ভূমিকা পালন করবে তারা তাদের মতন করে। তাই সব জায়গায় বাঁধন ছিল না, আর সেই জায়গাটা ফাঁকা আছে যেখানে বলে দেওয়া নাই যে সময় কত দিনের মধ্যে সম্মতি দিতে হবে, সম্মতির সময় নির্ধারিত করা নাই। তাই আমি দেরি করতে পারি, দেরি করলে সুপ্রিম কোর্টে কিছু বলার নাই। তো সুপ্রিম কোর্ট, রাষ্ট্রপতি, পার্লামেন্ট, প্রশাসন আলাদা আলাদা স্তম্ভ সব। সেখানটাই সুপ্রিম কোর্ট মনে করেছে যে আমি যদি এটা করতে চাই তাহলে রাষ্ট্রপতি যে দেশের তিনি সর্বোচ্চ পদ যিনি, তার অধিকারে হস্তক্ষেপ হবে। সুপ্রিম কোর্ট তার লাইনে চলছে, কারণ সংবিধানে 3 মাস বলে কোনো কথার উল্লেখ নাই। মুর্শিদাবাদে ঐতিহাসিক জায়গাটা আছে, গঙ্গার ধার আছে, দেখবে চলে যাবে। কলকাতায় এখন পলিউশন চলছে না, খালি তো বাতাসে নানা রকমের প্রদূষণ চলছে। তো রাজ্যপালের মনে হয়েছে একবার ঘুরে টুরে যায়, টুরে এসছে রাজ্যপাল। এগুলো তো আমাদের দেশের রাজ্যপাল রাষ্ট্রপতিদের অধিকার আছে। রাজ্যপাল যেমন যেখানে কিছু বেড়াতে যেতে পারেন, এসছেন বেড়াতে। হ্যাঁ অবশ্যই রাজ্যপাল তো এই ভারতবর্ষের আজকের দিনে যেটা হয়েছে সে এই রাজ্যপাল বলে না, ভারতবর্ষের যে সমস্ত রাজ্য আছে সব রাজ্যের রাজ্যপালই বিজেপির তৈরি করা গাইডলাইন মেনে চলে। সে এখানে বলে না, এই রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান যেখানে যাবেন আপনি, রাজ্যপালের পদের মধ্যে আর নিরপেক্ষতা বলে কোনো শব্দ নেই। এখানে যদি রাজ্যপাল বিজেপি পার্টির হয়ে বিজেপি পার্টির কথা না বলে তো রাজ্যপালকে কালকে ছুটি করে দেবে বিজেপি। রাজ্যপাল সেই রিস্ক নেবে? এত সুন্দর আছে এখানটায়, এত বড় বাংলো, এত বড় ব্যাপার, রাজ্যপাল সেই রিস্ক নেবে না। তাই রাজ্যপালের মুখে বিজেপির কথা শুনবেন, সিধা না বললেও ঘুরিয়ে ফিরিয়ে বলবে। রাজ্য আর রাজ্যপালের মধ্যে দেখবেন এই বিবাদ চলছে। আর বর্ডারে যাওয়া মানে এখন বাংলাদেশি অনুপ্রবেশ, তার থেকে এসআর, এসব বিকেলের মধ্যে তার লাইন আসবে, দেখতে পাবেন। বিকেলের মধ্যে তার কমেন্ট শুনে বুঝতে পারবেন কে বলছে, উনি বলছেন না ওনাকে কেউ দিয়ে বলাচ্ছে। তৃণমূল প্রচুর অত্যাচার করেছে, কিছুজনকে মারধর করেছে একটা সিনিয়র লিডারকে। সিদ্দিকুল্লাহ যদি তার কথা বলবে, সে তো একটা সংগঠনের নেতা না, কি বলছে আমরা শুনে বলতে পারবো। তিনি আরেকটা সংগঠনের নেতা। মমতা তাকে ব্যবহার করেছে তৃণমূল দলে মুসলমান ভোট ব্যাংক বাড়ানোর জন্য। সিদ্দিকুল্লাহ চৌধুরীকে কোনো বড় পদ দেয়নি, লাইব্রেরিতে বই কিনতে দিয়েছিল, বড় পদ দেয়নি। বর্ধমানে তাকে রাস্তায় মারধর করাচ্ছে, তার বিরুদ্ধে প্রতিবাদও করেনি, নবাড্ডতে দেখে তাকে দেখাও করেননি, দুঃখ প্রকাশও করেননি। তো এই সিদ্দিকুল্লাহ চৌধুরীকে দরকার ছিল তখন মুসলমান ভোটকে টানার জন্য, কারণ তখন মমতা ব্যানার্জি আর তৃণমূল পার্টি কলকাতা আর কলকাতার আশেপাশের পার্টি ছিল, কিন্তু বাংলার গভীরে ঢোকার পার্টি ছিল না। সেখানটায় মুসলমান ভোট ব্যাংক ছাড়া তো মমতা ব্যানার্জি এগোতে পারতেন না, তাই সেখানে সিদ্দিকুল্লাহ চৌধুরীর দরকার ছিল, সে মুসলিম নেতা ছিল। এখন দরকার ফুরিয়ে গেছে, দিদির এটাই চরিত্র, কাজের সময় কাজই, কাজ ফুরালে পাজি।